14,000 কোটি টাকার মতো যে ক্ষতিটা হলো সেটা কিভাবে পোষানো হবে এবং এইটা অর্থটা কিভাবে আসবে আমাদের সেটাই কিন্তু, এবং এই 14,000 কোটি টাকার উপরে যে ক্ষতিটা এটা কিন্তু জিডিপির আকারেও কম না। সেটা প্রায় আমাদের চলতি অর্থ বছরের 2025 অর্থ বছরের 0.29% মতো। তো সেটাও কিন্তু খুব একটা আমাদের যে এমনিতেই সীমিত সম্পদ তার উপরে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের একটা বাড়তি খরচ হয়, কিন্তু তারপরেও এটার যথোপযুক্ত পদক্ষেপ নিলে মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণটা কমানো যায়। যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারাও যেমন তাদের অভিজ্ঞতা ছিল না, কিংবা যারা বন্যার ক্ষয়ক্ষতি কিংবা বন্যাকে মোকাবেলা করার জন্য পদক্ষেপ নিয়ে থাকেন তাদের পক্ষ থেকেও আগের থেকে সেটা বোঝা যায়নি। আমরা এবং বিশেষ করে 2024 সালটাকে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের এই ক্লাইমেটিক সমস্যা, জলবায়ু পরিবর্তনগত এবং প্রাকৃতিক দুর্যোগের একটা বছর বলা যায়। কারণ এর আগে আপনাদের মনে আছে যে 27শে মে তখন একটা সাইক্লোন হলো, সাইক্লোন রিমাল, যেটার ফলে কিন্তু ব্যাপক তখন ঝড় বৃষ্টি এগুলো হয়েছিল এবং তার ফলে প্রায় 46 লাখ মানুষ, বাংলাদেশের যে 8টা কোস্টাল ডিস্ট্রিক্ট রয়েছে, উপকূলীয় জেলাগুলি রয়েছে, সেইগুলোতে কিন্তু তারা প্রায় 46 লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তার অর্থনৈতিক ফলাফল হিসাব করা হয়েছিল সে সময় $600 বিলিয়ন। তারপরে আমরা কি দেখলাম যে জুনের মাঝামাঝি সময়ে অতিবৃষ্টি হলো, বিরাট বড় বৃষ্টি হওয়ার ফলে সিলেট, ঢাকা, ময়মনসিংহ, রংপুর এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা বেশ প্লাবিত হলো। এবং তারপরে এই 19শে অগাস্টে যে বন্যাটা, ফ্ল্যাশ ফ্লাড যেটা আমরা বলে থাকি, সেটা হলো, এবং যেটা কিনা মূলত ভারী বর্ষণ থেকে এবং উপরের থেকে পানির প্রবাহর দ্রুত এবং অত্যন্ত জোরে পানির প্রবাহের কারণে কিন্তু বাংলাদেশের 11টা জেলা, পূর্বাঞ্চলের 11টা জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টা আপনারা জানেন যে শুধুমাত্র তো ওই সময়ের না, যেমন স্বল্পমেয়াদী ক্ষতি হয়ে থাকে, এটার কিন্তু মধ্যম এবং দীর্ঘমেয়াদী প্রভাব থাকে। বন্যার যখন পানি থাকে তখন এক ধরনের মানুষের জীবন বিপন্ন হয় একভাবে, কিন্তু যখন পানি সরে যায় তখন তাদের যে জীবন জীবিকার উপরে যে প্রভাব পড়ে সেটার কিন্তু প্রভাবটা অনেক দিন পর্যন্ত রয়ে যায়। এবং সেটার জন্য যদি পর্যাপ্ত পরিমাণে সহযোগিতা, পর্যাপ্ত পরিমাণে পদক্ষেপ না নেওয়া হয় তাহলে অনেকে কিন্তু তাদের জীবিকার থেকে আয় করতে পারেন না। এবং এটার কারণ হচ্ছে যে এই বন্যার কারণে যেহেতু পুরো এলাকায় প্লাবিত হয়ে যায়, সেখানে ঘর বাড়ি যেমন প্লাবিত হয়, সেরকমই কৃষি এবং গবাদি পশু, মৎস্য সম্পদ, শিল্প সমস্ত কিছুই কিন্তু নষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়, অবকাঠামোগত রাস্তাঘাট, স্কুল, কলেজ, হাসপাতাল, ক্লিনিক ইত্যাদি, এবং যার কারণে কিন্তু ক্ষতির পরিমাণটা অনেক বেশি হয়। ইতিমধ্যে আমরা জানি ক্ষতির পরিমাণ কত হয়েছে, সেটা আমার কলিগ মুনতাসির তার প্রেজেন্টেশনে বলবে, আপনারাও জানেন। তো আমাদের এই গবেষণাটার উদ্দেশ্য হচ্ছে যে বিভিন্ন সময়, এটা যে প্রথম আমরা করছি তা না, যে কোনো বন্যা যখন একটু বেশি ক্ষতি হয়ে থাকে তখন আমরা সব সময় এগুলো করে থাকি, যে হিসাবটা করে থাকি, যে একটা তো সরকারিভাবে হিসাব দেওয়া হয়, তাছাড়াও বোঝার বিষয় রয়েছে যে কী ধরনের পদক্ষেপ নেওয়া হলো, বিশেষ করে পুনর্বাসন প্রক্রিয়ায় কী ধরনের মানুষের চাহিদা সেগুলো বোঝার জন্য, এবং সরেজমিনে যে আপনাদের অনেকের, আপনারা তখন হয়তো ছিলেন না, তখন আমরা 2004 সালেও কিন্তু এই বন্যার যে একটা ভয়াবহ বন্যা হয়েছিল তখনও কিন্তু আমরা বড় একটা স্টাডি করেছিলাম, সেখানে অনেক হিসাব নিকাশ করেছিলাম। উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা যদি ক্ষতির গভীরতাটা বুঝতেই না পারি তাহলে আসলে কিভাবে পদক্ষেপটা নিব এবং কেন হলো বন্যাটা সেটারও একটা বিশ্লেষণ দরকার। এই যে বলা হচ্ছে যে 14,000 কোটি টাকার মতো যে ক্ষতিটা হলো সেটা কিভাবে
পোষানো হবে এবং এইটা অর্থটা কিভাবে আসবে আমাদের সেটাই কিন্তু, এবং এই 14,000 কোটি টাকার উপরে যে ক্ষতিটা, এটা কিন্তু জিডিপির আকারেও কম না। সেটা প্রায় আমাদের চলতি অর্থ বছরের 2025 অর্থ বছরের 0.29% মতো। তো সেটাও কিন্তু খুব একটা আমাদের যে এমনিতেই সীমিত সম্পদ, তার উপরে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের একটা বাড়তি খরচ হয়, কিন্তু তারপরেও এটার যথোপযুক্ত পদক্ষেপ নিলে মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণটা কমানো যায়।